তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন 14। সম্পর্কে আমার ফুফাতো বোন। আমার দাদির ইচ্ছায় বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হয় আমাকে এই কুরবানির শিকার হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি তখন আমার বয়স 26। বুঝতেই পারছেন, দুজন দুই গ্রহের বাসিন্দা। দাদিও ছিল শেষ পর্যায়ে, কোনো রকম হাঁটতে চলতে পারত। তাই একদিন বাবা ও আর ফুপুকে ডেকে এই কুরবানির ব্যবস্থা করে। তার এক কথা, নাতবউ দেখে যাবে আর তিথির সাথে আমার বিয়ে দেবে। তাই তো এক প্রকার জোর করেই তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও দাদির জোরাজুরিতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল। ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো। করেছে তো করেছেই, আমি কিছু বলছি না। প্রায় 2 মিনিট করার পর ধমক দিয়ে বললাম, কি রে, কি করিস? সালাম করি। তা তো দেখতেই পারছি, এতক্ষণ ধরে সালাম করতে হয়? নানি তো বলেছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে। ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে। তো তো আর কি বলছে তোর নানি? আরও অনেক কথা বলেছে। কি কি বলেছে? পেটের হাসি চেপে রেখে বললাম, বলেছে আপনার বুকে মাথা রেখে ঘুমাতে রাতে। আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই, চিৎকার চেঁচামেচি যেন না করি। হয়েছে, এবার থাম, চল খাটে বসে পড়। নানি বলেছে আমাকে কোলে করে নিয়ে যেতে। কানের নিচে একটা চটকানা দিয়ে দাঁত ফালাই দিব। ওরে কোলে করে খাটে নিতে হবে। যা খাটে যা। ও, এবার বুঝছি নানি কেন চিৎকার করতে না করেছে। কি বুঝছস? এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন, আমি ব্যথা পাবো, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে। মনে নাই একদিন আপনি আমাকে মারছিলেন আর আমি চিৎকার করতেছিলাম, তখন মামা এসে আপনাকে কি দৌড়ানি না দিয়েছিল? বলেই ফিক করে হেসে দিয়েছে। আপনি মারেন, আমি চিৎকার করব না। ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না। কি হলো, মারেন, না হলে কোলে করে বিছানায় নিয়ে যান। ওই তোর তো সাহস একদিনেই বেড়ে গেছে, আমার কথার উপর কথা বলিস। যা বিছানায়। ধমক দিয়ে বললাম। ও আবার আমায় খুব ভয় পায়। ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম। কিছুদিন আগেই ও আমায় ফোনে বলেছিল, ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওটাই আজ দিলাম। ভাইয়া এটা কি? খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ বলে গালে একটা চুমু দিল। আচ্ছা আপনি এমন কেন? কেমন? এই যে ড্রেসটা এখন দিলেন, আগে যদি দিতেন তাহলে এটা পরে আসতাম। কি শাড়ি পরাইছে, আমি পরবই না, তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয়। আচ্ছা ভাইয়া বিয়ে কি? তোর অত কিছু জানতে হবে না, শাড়িটা খুলে এটা পরে আয়, শাড়ি পরে ঘুমাতে পারবি না। আচ্ছা বলে শাড়ি খুলতে লাগলো। ও কি করিস? কেন, আপনি না বললেন এটা পরতে? বলেছি, তাই বলে কি এখানে? কেন, কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয়। আচ্ছা বলে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলছে, ভাইয়া কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে। মামা মামিকে দেখিয়ে আসি। না, এত রাতে যেতে হবে না। আর আজ থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না। কেন, কি ডাকবো, আঙ্কেল আন্টি? না, মা বাবা বলেই ডাকবি। বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মা বাবা বলেই ডাকে। যা, আমি পারবো না, আমার লজ্জা লাগে। এদিকে আয়। কেন, মারবেন? না আয়। শোন, তোকে কিছু কথা বলি। বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয়। তার স্বামীর বাবা মাকে মা বাবা বলেই ডাকতে হয়। চঞ্চলতা কমাতে হয় আর কথা কম বলতে হয়। মনে থাকবে? থাকবে। ঠিক আছে, এখন ঘুমা বলেই আমি শুয়ে পড়লাম। ও শুয়ে পড়লো, কিন্তু বালিশে না, আমার বুকেই। কিরে, খাটে কি বালিশের অভাব হয়েছে? নানি তো বলেছে এভাবে ঘুমাতে। ওর কাণ্ড কারখানা দেখে আর কিচ্ছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে। চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই কেমন কানাঘোষা করছে। আমি তো আক্কা না করে রুমে গেলাম। কিছুক্ষণ পর দাদি আসলো। এসে তিথিকে খোঁজা শুরু করলো। আমায় বলছে, কি নাতি, আমার নাতনিটারে কই রেখে গেলি? দেখি একটু কেমন হলো। তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে। তা কই আমার নাতবউটা? তোমার নাতবউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞেস করছো? কি বলিস? ও তো বের হয় নাই। আমরা তো মনে করলাম তুই রুমে, তাই এদিকে আসি নাই। কি বলো, আমি তোকে ঘরে রেখে নামাজে গেলাম। তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল। চিৎকার করে কেউ কোনো পাত্তা নেই, কোথাও পাওয়া গেল না। আমার মনে হঠাৎ সন্দেহ জাগলো, ও কি তাহলে? যেই ভাবা সেই কাজ, দৌড়িয়ে পুকুর ঘাটের আম বাগানে গেলাম। যা ভেবেছিলাম তাই, গাছ বান্দর গাছে বসে আম খাচ্ছে। কিরে, ওখানে কি করিস? ভাইয়া আম খাচ্ছে, খাবেন? দাঁড়া, তোর আম খাওয়া বের করতেছি, আজ তোর পা ভেঙে দিব। তোরে যে এত মানুষ ডাকতেছে শুনোস নাই? বলেই লাঠি খোঁচা শুরু করলাম। শুনেছি তো, শুনছস, কথা বললি না কেন? আপনি না বললেন কথা কম বলতে? গাধি, কথা কম বলতে বলেছি, তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করেছি। ছাগলের মতো যে সারাদিন ম্যামে করস সেটা কমাইতে বলেছি। ভুল হয়ে গেছে, এখন নেমে আয় বলছি। মারবেন না তো? মুচকে হাসি দিয়ে বললাম, না না মারবো না, এবার নেমে আয়। লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেন, তারপর নামবো। আচ্ছা ফেলে দিলাম, এবার আয়। সাবধানে নাম, একটু সরে দাঁড়ান। কেন? লাভ দিব। তুই কিন্তু সত্যি আজ মার খাবি। মা গো, গেছে রে, বাটা ভেঙে গেছে। মেজাজটা গরম হয়ে গেল, কি আর করা। কোলে করে ঘরে নিয়ে আসলাম।
বাড়ির ভেতরে এসে পড়লাম বিপদে। সবার মুখে এক কথা, কি ডাকাত ছাড়া রে, ছেলেটারে কি করছে? কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে, তার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না। সবাই তো ভাবছে অন্যটা। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম। পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচাইল। বাড়ির মাঝখানে গিয়ে মাকে জোরে ডাক দিল। মা সামনে আসতেই মাকে বলল, বৌমা দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড, এই সকালবেলা গিয়া গাছে উঠে কেমনে পাটা ভেঙে আনলো। এটা শুনেই মা দৌড়ে আসলো। তোরে কতদিন বলছি গাছে উঠবি না, তারপরও কেন আমার কথা শোনাস না? দাঁড়া, আমি এখন তোর মাকে ফোন দিতেছি, বলবো তুই গাছে উঠে পা ভাঙছিস। তিথি হাসছে। কি বেহায়া, হাসতেছিস কেন? আজ থেকে তো তুমি আমার মা। তুমি আবার কাকে বলবা? মায়ের মুখে একটা খেসুটি রেখা ভেসে উঠল। তোকে কে বলল? নিলয় ভাইয়া বলেছে। আরও বলেছে। সাথে সাথে দাদি মুখটা চেপে ধরল আর আমি দৌড়ে ঘরের ভেতর। মাও মুচকি হেসে চলে গেল। কিরে, তুই নিলয়কে ভাইয়া বলে ডাকিস কেন? দাদি জিজ্ঞেস করলো। কি ডাকবো তাহলে? ভাইয়া হয় ভাইয়া বলে ডাকবো না? দৌড় পাগলি, স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে? কি বলে ডাকে? কিছু ডাকতে হবে না, আপনি করে বলবি, আর বেশি দরকার হলে আকার ইঙ্গিতে ডাকবি। কিভাবে? এই যে শুনছেন, ওগো শুনছেন, এইভাবে। ও আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রেখেছে। বান্দর কি আর সভ্যতা বুঝে? তিথিও তেমনি। একবার এই দৌড়াচ্ছে তো আরেকবার ওইদিকে। একবার তো শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করেছে। মা আবার তাকে ধমকিয়ে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিয়ে গেল। তিথি এখানেই থাক, উঠবি না। আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবারের দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরই তিথি চিৎকার করে ডাকছে, ওগো শুনছেন? মাথাটা দিল গরম করে। পেছন ফিরতে আবার বলছে, ওগো একটু এদিকে আসেন না। বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসছে। বলির পাঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি। এছাড়া আর কিছুই করার নেই, কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে। এখন কিছু বলতে গেলে উল্টা আমারই বিপদ। বাবাও মুচকি হাসছে। কিরে নিলয়, তিথি ডাকতেছে শুনছিস না? হা করে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? এইদিকে আয়, বাবা বলল। হ্যাঁ বল, ডাকতেছিস কেন? কি হয়েছে? কিরে, তুই কি তিথিকে এখনো তুই করে বলিস? হ্যাঁ, ওকে তো আগে থেকে তুই করে বলি। আগের কথা ভুলে যা। আর একবার যদি তুই ওকে তুই করে বলিস তাহলে খবর আছে। তিথিমা, ও যদি তোকে আবার তুই করে বলে তাহলে আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে কি বলে ডাকবো বাবা? বউকে কেউ তুই বলে ডাকে, তুমি করে বলবি। ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করে বলবো, তাও তুই বলবো না। এখন বলেন, ডাকছিলেন কেন? তিথি হি হি করে হাসছে। কিরে, গাধের মতো হাসছিস কেন? বাবা না আপনাকে তুমি করে বলতে বললো, আপনি আপনি করছেন কেন? ভুল হয়েছে আমার বোন। বলো, ডাকছিলেন কেন? ডাকছিলাম, ভাবি আমারে বলেছে রাতে আমাদের কি কি হলো সেটা কি বলবো? আপনি তো আবার বেশি কথা বলতে না করেছেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। বাবা বাবার মতো দৌড়, ভাবি তো মুখে কাপড় দিয়ে দৌড়। আমি তো আগেই বলির পাঠা হয়েছি, সাথে একদিনে আমি গন্ডারের মতো হয়েছি, তাই ওর কথাটা আমার গায়ে লাগলো না। ভাবি কই যান, দাঁড়ান, উনি বলতে বললেই বলবো। বলেন না, বলবো। ভাবি তো চলে যাচ্ছে। একটু দাঁড়া, আমি একটা মাইক নিয়ে আসতেছি, তারপর মাইক দিয়ে বলবি, এলাকার সবাই শুনবে। আব্বা। কিরে, বাবাকে ডাকছিস কেন? বাবা না বললো আপনি আমাকে তুই করে বললে জানাতে? ভুল হয়েছে আমার, আচ্ছা আর বলবেন না। ঠিক আছে, এখন তুমি বসে থাকো, আমি যাই। আচ্ছা যান, তাড়াতাড়ি আসবেন, না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী। একটা কথা জিজ্ঞেস করেছি, বলছে না। আল্লাহ, কি এমন পাপ করেছিলাম যে এই ঝামেলা আমার কপালে জুটল? কিছু বললেন? না না, কিছু কি বলবো। বলেছি তুমি বসো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? কিরে নিলয়, কই যাস? চলে যাচ্ছে এমন সময় মা এই কথা বলল। মা, উনি মাইক আনতে যাচ্ছে, তিথি বলল। মাইক? মাইক দিয়ে কি করবে? কাল রাতে উনি আমাকে যা যা বলেছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে, তাই। আমি এবারও কিছু বললাম না, শুধু মায়ের দিকে নিরীহ প্রাণীর মতো তাকিয়ে থাকলাম। মাও আমার অসহায়ত্বটা বুঝতে পেরে চোখের ভাষায় বোঝাতে চাচ্ছে, একটু ধৈর্য ধর বাবা। মা তিথিকে নিয়ে দাদির ঘরে নিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। কি বা বলবো? ও বা বুঝেই কি এমন? মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে। তারপর সারাদিন কোনো রকম পার করে রাতে আসলো। লোকজনও কিছু কমেছে। তিথি আর আমাকে ফুপু নিয়ে যাবে, কিন্তু তিথি যাবে না। অনেক জোরাজোরি করেও নিতে পারলো না। বলে যে কাল সকালে যাবে। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। ইজ্জত যা যাওয়ার তা তো গেছি, তার নিজের বাড়িতেই গেছে, অন্য বাড়িতে তো আর গেল না। রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর দাদি আর তিথি আসলো আমার ঘরে। দাদা ভাই, ও তো ছোট মানুষ, কিছু বোঝে না, কয়টা দিন একটু ধৈর্য ধরে সব ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে সব শিখাই দিব। হ্যাঁ দাদি, ঠিকই বলেছ, আমাকে আজ অনেক কিছুই শিখিয়েছে। আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি। আপনার বা আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে বলতে না করেছেন। সকালবেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ জাগছে? মারবা কেন? নানি তো কাল সকালে বলে গেল ওনার আর আমার কথা কেউ জিজ্ঞেস করলে কিছু না বলতে। তিথি, তুই এমন কেন? তোর কি বুদ্ধিশুদ্ধি কিছু হবে না কখনো? কেন মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নেই কে বলল? বুদ্ধি না থাকলে কি আমি ক্লাসে সবসময় প্রথম হতাম? আর বৃত্তিও তো পেয়েছি এইটে।
তুমি তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো, তাই না? বলো নাই? বুঝতে পেরেছি, ভুল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আর আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখে রাখলেও দোষ, না রাখলেও দোষ। এখন থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখাও বাদ। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াবি আর দুনিয়া সম্পর্কে জানবি। ইয়াহু, আমি আর স্কুলে যাব না বলেই নাচতে শুরু করেছে। দৌড়ে এসে আমায় বলছে, ভাইয়া ভাইয়া, ধ্যাত, ওগো ওগো, শুনছেন? আমার আর স্কুলে যেতে হবে না, আমি এখন সারাদিন ঘোরাঘুরি করবো আর খেলবো। আমার যে কি খুশি লাগতেছে বলে আমাকে জড়িয়ে ধরল। এদিকে ওর চিৎকার শুনে মা বাবা দৌড়ে আসছে। এসে দেখে তিথি আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে মা বাবা আর রুমে ঢুকলো না, হাসতে হাসতে চলে গেল। ফুপুও তাদের সাথে গেল। এবার আমি আর সহ্য করতে পারলাম না, ঠাটিয়ে কানের নিচে একটা দিয়ে দিলাম। হঠাৎই তার মুখটা মলিন হয়ে গেল। সে বিছানার এক কোণে বসে পড়ল আর গাল ধরে নীরবে কাঁদতে লাগলো। আশ্চর্যের বিষয়, কোনো শব্দ করছে না আর বাবার কাছেও কোনো নালিশ দিচ্ছে না। তারপরেও আমার রাগ কমল না। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে আসলাম আমার কর্মক্ষেত্র চট্টগ্রামে। আসার সময় দাদিকে বলে আসলাম যে তোমার নাতনিকে পারলে কিছু শিখেও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছাতে প্রায় 16 ঘন্টা লাগলো যানজটের কারণে। ফোনটাও বন্ধ। রাত্রি তখন 3টা। ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন খোলার সাথে সাথেই বাবার ফোন। নিলয়, তুই কই? বাবা, আমি তো বাসায়, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, যত দ্রুত সম্ভব তুমি বাড়িতে আসো। তিথি হাসপাতালে বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার ভয় ঢুকে গেল। যেভাবে ছিলাম সেভাবেই বেরিয়ে পড়লাম। চট্টগ্রাম এয়ারপোর্টে বন্ধুকে বলে টিকিটের ব্যবস্থা করলাম। তারপর 12টার দিকে ঢাকায় পৌঁছালাম আর ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি তিথি বেডে শুয়ে আছে আর স্যালাইন চলছে। বাবা, কি হয়েছে? ঠাস করে একটা চর মারল। হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম সেটা আমি চিন্তা করছি। কিরে, তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল টাইপের, সেটা জানিস? আর ওর বয়সই বা কত হয়েছে? মায়ের ইচ্ছাতেই বিয়েটা হলো। কই একটু শেখানোর চেষ্টা করবি তা না, তুই ওকে মারলি। তুই জানোস তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, সেজন্য ও এখনো কিছু খায় নাই। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। ওদিকে তোর ফোনটাও বন্ধ। যতক্ষণ জানতে না পারবে তুই খাস নাই ততক্ষণ ও কিচ্ছু খাবে না। আর এভাবে থাকতে থাকতে রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়। যে মেয়েটা দিনে 6 থেকে 7 বার খেয়েও খাওয়ার জন্য চিল্লানি করত, সেই মেয়েটা পরশু রাতের পর এখন পর্যন্ত কিছুই খায়নি। পরে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কিচ্ছু খাওয়াতে পারিনি। আর তুই ওকে? আমি আর কিছু বলতে পারলাম না। সত্যি কাজটা অন্যায় করেছি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর আমায় দেখে তিথি মিটমিট করে হাসছে। হাসছিস কেন? সরি, হাসতেছ কেন? আপনাকে বাবা মেরে গাল কেমন লাল করে দিয়েছে। ওর নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম। পাশে গিয়ে বসতেই উঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। মা ফুপু ওখান থেকে গায়েব হয়ে গেল। দাদি শুধু মিটমিট করে হাসছে। কি হলো তিথি, এখন আবার এমন করছো কেন? নানিনা বলেছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে। আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়ে থাকতে আমার একদম ভাল লাগছিল না। কিন্তু এখন তো আপনি আছেন, তাই শুয়ে আছি। দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় এই বুক, সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই মুখ। দাদি, একটু এদিকে আসো তো। বল। তোমার পাটা একটু উপরে তুলবা কেন? তোমার পাটা ধরে বলি ওকে আর কিছু শিখাতে যাও না, যা শেখানোর আমি শিখামো। সময় হলে আমার ইজ্জত নিয়ে আর সাপলুডু খেললো না। আর তুই? না না, তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয়, তাই? দূর পাগলি, ওগুলো এমনিই বলে, আর কোনোদিন এমন করবে না। আর আমিও তোর সাথে কখনো এমন করব না বলেই অতিরিক্ত ভালোবাসা কপাল একটা চুমু দিলাম। সেও বলল আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আমাকে আবার ঝাড়ি দেওয়া শুরু করলো। তিথি বলল, বাবা ওনাকে কিছু বললেন না, উনি বলেছে আর কখনো এমন করবে না। আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু ভালো করে মাখাইতে পারে না। আমার কপাল একটা চুমুও দিয়েছে। আল্লাহ, তুমি অবুঝ মাইয়াডারে একটু বুঝার শক্তি দাও, না হলে আমার। তুমি উঠে এলো। বাবা ওনাকে কিছু বললেন না, উনি বলেছে আর কখনো এমন করবেন না। আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু ভালো করে মাখাইতে পারে না। আমার কপালে একটা চুমুও দিয়েছে। বাবার মুখ চুপ, মায়ের আর দাদির মুখে হাসি, আর আমি জানালা দিয়ে দিনের বেলা আকাশের তারা গুনি। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়েছে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছি। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার ক্ষুধা লাগছে। মা তো আছেই, মাই সব দেবে। তিথি বলল, হ্যাঁ তিথি তো ঠিকই বলেছে, ও কি পারবে এসব করতে? তুই খা মা। বাবা বলল, ওগো আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যথা করছে। ওর কথা শুনে সবাই মিটমিটে হাসছে। নিলয়, খাইয়ে দি তিথিকে, হাতে সুই ঢুকানো হয়েছিল, হয়তো ব্যথা করতে পারে। কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যার যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিয়েছে, ওটা কি আর ভুল হবে। এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ওগো আপনাকে একটা কথা বলি। বলো। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না, আর একটু বড় হও তারপর নিজেই সব বুঝবে।
আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি। আমার স্যাররা আমাকে একবার বুঝালেই আমি বুঝে যাই। আচ্ছা, পরে বুঝাবো। আচ্ছা তিথি, তোমার কোনো বন্ধু নেই? না, তবে বান্ধবী আছে একটা। একটা মাত্র বান্ধবী? ও কি প্রেম করে কারোর সাথে? ছি! না, কি বলেন এসব? ছি কেন? ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর কথাও না বলতে। আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নাই, শুধু একজন স্যারের মেয়ে। প্রেম খারাপ কথাটা ঠিক না। প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসছে। তাহলে আমি কি প্রেম করব কারোর সাথে? না না, তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। আর ওদের সাথে মেশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না। কিন্তু মা যদি বকে? মা কিচ্ছু বলবে না। সত্যি তো? আচ্ছা, প্রেম করলে কি করতে হয়? আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। মা গো! লাফ দিয়ে দূরে সরে গেল তিথি। কি হলো? আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো। ছোটবেলায় একবার কারেন্টে ধরেছিল। ৩ ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছে। তাই। এখন ঘুমাও বলে মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকাডাকিতে সকালের ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমি খেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি। তখন তিথি এসে আমার পাশে বসলো। বলছে, শোনেন না, কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না। আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতেই তিথি দৌড়ে আমার কাছে আসলো। কই গেলেন আপনি? আপনাকে সে কখন থেকে খুঁজছি। কেন? মা তো বলেছিল আমাকে আর পড়াবে না। তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বোঝাবেন। ঠিক আছে, চলো। মা, বাবা আর শাশুড়ি মা বসে কি নিয়ে যেন কথা বলছিল। এর মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কি রে তিথি, কিছু বলবি? ফুপু বলল, হ্যাঁ মা, বল। মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? না, আমি কি কখনো মিথ্যে বলেছি? হ্যাঁ বলেছই তো। কি বেয়াদব মেয়ে, দেখেছেন ভাইজান? মুখে মুখে কেমন তর্ক করে। ওই, তোকে কবে মিথ্যে বলেছিলাম? কেন, তুমি বলো নাই প্রেম করা পাপ, প্রেম করা ভালো না? কাল রাতে তো উনি আমায় সব বলেছে, প্রেম করা ভালো। এই যে আমার কথা শুনে তোমরা হাসো, আমি যদি প্রেম করতাম তোমরা কখনো হাসতে পারতে না। উনি আবারও বলেছেন উনি আমাকে সব শিখাবে, তারপর আমি ওনার সাথে প্রেম করব। আবার উনি আমার বুকের মধ্যে জড়ায় ধরেছিল। আমি তো ভয় শেষ। ওনার সারা শরীরে কেমন জানি কারেন্ট। তিথির বাচ্চা! এবার বাবা মাকে দৌড়াতে হয়নি, আমি নিজেই দৌড়িয়েছি। সেই দিনটা কোনো রকম পার করে পরের দিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রেডি হলাম। যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে ধরল। কি ব্যাপার, কিছু বলবে? না। তাহলে জড়িয়ে ধরলে যে? নানি বলল এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিকমতো করবে, পড়াশোনাটাও যেন ঠিকমতো হয়। রেজাল্ট খারাপ হলে আমি কিন্তু আর বাড়িতে আসবো না। ঠিক আছে। আর তোমার কি কিছু লাগবে আসার সময়? চকলেট আনবেন অনেকগুলা। আচ্ছা, এবার ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। বাইরে পর্যন্ত যাই। আমার ভালো লাগছে না। মাথায় একটু হাত বুলিয়ে দেন না। কি আর করার, দিতেই হলো। সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম, হয়েছে, এবার ছাড় পাগলি বউ আমার। বাইরের মানুষ দেখলে হাসবে। তিথি তখন ছেড়ে দিয়ে আমার পিছে পিছে আসলো। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতে তিথির ডাকে পেছনে ফিরলাম। শোনেন, আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, কারেন্ট লাগলেও ছোটকালের কারেন্টের মতো না। আমার একটু একটু ভালো লেগেছিল, কেমন জানি গরমের মাঝেও শীত শীত। বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘ শ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম। তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বললেন না? তাহলে কি অন্য কারোর সাথে করব? আমি আর পেছনের দিকে না তাকিয়ে চলে আসলাম। ওই আমার সাথে আয়। ওই সেরি, তোর মাথায় কি কিছু নাই? থাকবেই বা কি করে? সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে? দাদি বলল। কেন, আমি আবার কি করলাম? কি করছস জানোস না, বুঝোস না কিছুই? ওই, তোর স্বামীর সাথে কোনো কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমন কথা বলস, সবাই তো তখন আমার নাতি ডারে নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না। ঠিক আছে নানি। চট্টগ্রামে আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটল কিছুদিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নম্বর থেকে ফোন আসলো। রিসিভ করতে ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো। আসসালামু আলাইকুম। ওগো, কেমন আছেন আপনি? কি করেন, খাইছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা, রেখে দিই। আসসালামু আলাইকুম। আমি তো পুরাই টাস্কি। এ কি কথা বলল? না মেশিন গানে গুলি ছড়ল, ঠিক বুঝলাম না। ঘোর কাটতে ফোন দিলাম। হ্যালো, জি বলেন। কে বলছো তিথি? জি। ওভাবে কথা বলে রেখে দিলে কেন? কিভাবে কথা বলেছি? এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে। ওমা, নানি বলল আপনার সাথে কথা বলতে। আপনি কি করেন, খাইছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা জিজ্ঞেস করতে, তাই করলাম। ও, তা আমার কাছে না শুনে যে ফোন রেখে দিলে? বারে, রাখবো না। নানি তো বলে নাই যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করে, তাই রেখে দিয়েছি। হ্যাঁ, ভালো করেছ। ফোন কার এটা? আমার।
তুমি ফোন কই পাইলা? মামা তোকে বাবা কিনে দিয়েছে আমাকে। জানেন এখানে না সুন্দর সুন্দর গেমস আছে। আমি এখন গাছে উঠি না, সারাদিন গেমস খেলি। খুব ভালো। তা শুনবে না আমি কেমন আছি, খেয়েছি কিনা, কি করি, তোমার কথা মনে পড়ে কিনা? নানি কিছু বলে না তো? নানির কাছ থেকে শুনে আসি। না কিছু বলবে না। যদি বলে? কাল আমাদের স্কুলে একটা ছেলে ফোন দিয়েছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। কি? কার সাথে কথা বলেছো তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? বারে আপনি না বলে গেছেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে, সেজন্যই তো কথা বলি। ও বলেছে আমাকে নাকি প্রেম শেখাবে। ও কেন তোমাকে প্রেম শেখাবে? তিথি আর কখনোই কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি বলেছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারো। যাহ, আপনি কি সেটা বলেছেন? আপনি বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি, আপনার মতো ভুলে যায় না। আর আপনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখবো, তাই ওর সাথে কথা বলেছি। আচ্ছা বললেন না আপনি কি করেন, খেয়েছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা? আচ্ছা বলবো, আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না, আর তুমি আমার কাছে প্রেম শিখবে। আচ্ছা ঠিক আছে, এবার বলেন। আমি ভালো আছি, আর খাওয়া দাওয়া হয়েছে। আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি। যখন রাতে ঘুমাতে যাই তখন আরো বেশি মনে পড়ে। কেন? কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো না, তাই। ও আচ্ছা, জানেন বাবা যে মোবাইলটা দিয়েছে সেটা অনেক ভালো সাউন্ড, অনেক জোরে হয়। তুমি কি করে জানলে? বারে আমি তো লাউড স্পিকার দিয়ে কথা বলছি। আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে, তাই আমি কানে ধরি না। নেন বাবার সাথে কথা বলেন। বাবাকে তুমি কই পেলে? বাবা তো এখানেই। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। আল্লাহ জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলে। পরদিন রাতের বেলা আবার তিথির ফোন। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোন ধরে আমি বললাম, বাবা মা তোমার সবাই কেমন আছো? তোমাদের শরীরটা ভালো? বাবা মাকে কই পেলেন আপনি? কেন বাবা মা নেই? না আমি তো নানির ঘরে। ও নানি কেমন আছো? হাসছো কেন? আমার নানিকে আপনি নানি বললেন? আপনার তো দাদি হয়, আর নানি তো আপনার কথা শুনতে পাবে না। আমি তো কানে ধরে আছি। নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয়। যাক, এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে। শুনেন না, আপনাকে কিছু কথা বলি। বলো। আপনার জন্য না আমার কেমন কেমন করে। আপনাকে না আমার খুব মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই। আপনি যখন অনেক চিন্তা থাকেন আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দিই। আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়াই। তিথি সত্যি? দাঁড়ান না, শেষ হয় নাই তো। সবসময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়া বাইন্দা রাখি, আপনার সাথে এক থালায় খাই। আপনার তিথি সত্যি তোমার এমন মনে হয়? ইস আপনি এমন কেন, দিলেন তো সব ভুলিয়ে। নানি তারপর যেন কি বলতে বলেছিল, উনি তো সব ভুলিয়ে দিল। তিথি ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা পরে মনে হলে আবার ফোন দিব তাহলে। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত ৩টা, আবার তিথির ফোন। রিসিভ করতেই ঘুম গলায় বলছে, ওকে শোনেন না, আমার না এখন মনে পড়ছে বলি। মেজাজটা ৪২০ করে দিল। দিলাম এক ধমক, ঘুমা ফাজিল মেয়ে, এই রাত্রিবেলা ফাজলামি করতেছস, থাপ্পড়ায় দাঁত ফালাই দিমু বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরেই বাবার ফোন। আসসালামু আলাইকুম বাবা। হারামজাদা, থাপ্পড়ায় দাঁত ফালাই দিমু? তুই তিথিরে কি বলছস? মেয়েটা এত রাতে কাঁদতেছে কেন? তোমায় কে বলল কাঁদতেছে? বলতে হবে কেন? তিথি তো কাঁদতে কাঁদতে আমায় ডাকছিল। ও নাকি তোকে বলেছিল, কি যেন বলতে চেয়েছিল, তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? বাবা ওর বকর বকর শুনে কি করব, সকালে একটা মিটিং আছে, আর এত রাতে ফোন দিয়েছে, তাই রাগে বলেছি। তোর মিটিংয়ের গুল্লি মারি। তিথি মা নে, তুই আমার সামনে কথা বল। আর সাউন্ড বাড়িয়ে দিলাম। একটা গালাগালি যদি করছস তোরে চট্টগ্রামে গিয়ে জুতা দিয়া বাইরাবো। বল মা বল। আল্লাহ ইজ্জত বাঁচাও আল্লাহ। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। রাখি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাবা, বাবা, বাবা আপনি কি আছেন? টুট টুট টুট, লাইনটা কেটে গেল। আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সারাদিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তখনই তিথির ফোন। হ্যালো জান। কি এগুলো কি? আমার এক বান্ধবী বলেছে এমন করলে নাকি আপনি খুশি হবেন। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, নয়তো এই মেয়ের একটু আমায় বোঝার মতো বুদ্ধি দাও। কি হলো, আপনার কি ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন বাদ দাও, আমাকে আর খুশি করতে হবে না, আমি এমনিতে তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেই বলেই ফোনটা রেখে দিল। এভাবেই দিন যাচ্ছিল। দেখতে দেখতে রোজা এসে গেল। আমার এক অফিস কলিগের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি। তাই আর কি, সবাইকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করলাম, আর সিদ্ধান্ত হলো ঈদের পরদিন সবাই আমার বউ দেখতে আমার গ্রামের বাড়ি জামালপুরে যাবে। ঈদের ছুটিও পড়েছে অনেক, 10 দিন। নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিস ছুটির 2 দিন আগেই ছুটি দিল, তাই বাড়িতে না জানিয়েই রওনা দিলাম। মাঝপথে বাড়িতে ফোন দিলাম, মা বলল তিথি আজ তাদের বাড়িতে গেছে। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানিয়ে মাকে বললাম আমি আসছি। যেতে যেতে রাত 8টার মতো বাজলো। আমি বাবা মায়ের রুমে ঢুকে সালাম জানিয়ে আমার রুমে ঢুকতেই চিৎকার দিয়ে বললাম, বাবা মা দুজনেই দৌড়ে আসলো।
কি হয়েছে নিলয়? এটা কে? ঠাটে একটা চট দিয়ে বললাম, এবার দেখ চিনতে পারবি। বাবা বলল, কিন্তু মা তো বলল। হ্যাঁ রে বাবা, বলেছিলাম তুই আসবি, এটা তোর ফুপুকে জানিয়েছিলাম। তিথি কিভাবে যেন শুনে চলে আসছে। একটা পাগলি ছেলের বউ পেয়েছি আমি। পিছে পিছে দাদিও চলে আসছে। এসে বলল, নাতনি আমার স্বামী পাগল, স্বামী আসতেছে শুনেই চলে আসছে। কতদিন পর বাড়ি গেল, কিন্তু একটা দিনও থাকলো না, চলে আসলো স্বামীর টানে। বলেই হাসছে দাদি। আপনি এমন কেন? তিথি বলল। আমি বললাম, কেমন? আমাকে না জানিয়ে চলে আসলেন? আমায় তো একবার বলতেই পারতেন। আপনি জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করছি? মা কথা বলার সময় শুনেছিলাম, না হলে তো জানতেই পারতাম না। আমি শুনে এসে পড়েছি। আল্লাহ তোমার কাছে হাজারো শুক্রিয়া, তুমি আমার কথা শুনেছ। বাবা মা চলে গেল। দাদি হাসছে। কেন আসবো না? আপনি বাড়িতে আসতেছেন এতদিন পরে, আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন? নষ্ট হয়ে যাবে না? আর মা বলেছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই চলে আসছি। এই সতীন স্বামী আসছে এতদিন পর, সালাম কর। কেমন আছে জিজ্ঞেস কর আগে, তারপর তোর জন্য কি আনছে তা তো দিবই। মাথায় কি বুদ্ধি হবে না তোর? দাদি বলল, ও ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চকলেটগুলো দেন তাড়াতাড়ি। আল্লাহ, আবার প্রমাণ করলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম। ও নিয়ে বিছানায় চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম। সেও আগের জায়গায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর পর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝরাত্রিতে তিথির ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। ওকে শুনছেন? তিথি, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। শোনেন না একটু? হ্যাঁ বলো। বলছি কি, আপনার ব্যাগে তো আরো চকলেট আছে, একটু বের করে দিবেন। ওইগুলা শেষ। শেষ মানে? তুমি কি ঘুমাও নাই? এতক্ষণ কি চকলেটই খেলে? হ্যাঁ, খাবো না? দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। কে বলো তোমায় চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোট কাকা বিদেশ থেকে আমার জন্য অনেকগুলো চকলেট এনেছিল। 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তিথি, একটা কাজ করতে পারবা কি? আমার মাথাটা খেতে পারবা? যা, ওখানে কি চকলেট পড়েছে নাকি যে খাবো? তার মানে চকলেট পড়লে আমার মাথা খেতে? না, শুধু চকলেটটা খেতাম। জানেন না, অপচয়কারী শয়তানের ভাই। তাই কোনো জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দিই না। আচ্ছা, মেয়েরাও কি শয়তানের ভাই হয়? তুমি কি ঘুমাবে না থাপ্পড় খাবে? চকলেট খাবো, দিন না এনে। অবশেষে এনে দিতে হলো। পরদিন সকালে পুকুর পাড়ে বসে আছি। তিথি বলল, আপনার কি মন খারাপ? একটু। ও আচ্ছা, দাঁড়ান, আপনার মন ভালো করে দিই। বাহ, সুন্দর শব্দ হচ্ছে না, আর একটু জোরে শব্দ করো। সে আরো জোরে মুখে চুচুচু শব্দ করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না। ওর পাগলামি দেখে হেসে দিলাম। হয়েছে, থাক, আর লাগবে না, এবার চুচুচু করা বন্ধ করো। সেও বিশ্বজয়ী এক হাসি দিল। ইফতারের সময় আমি ওর পাশে বসলাম না, খাইয়ে দেওয়ার ভয়ে। টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম। খাবার মাঝে ওর দিকে তাকাতে মুচকি মুচকি হাসছে, তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, কেমনে করলেন? আবার একটু করেন তো। বাবা বলল, কি রে মা? বাবা বাবা, উনি না খুব সুন্দর করে চোখ কেমনে জানি বন্ধ করেছে। এই যে এরকম ভাবে 2 চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না, হয় নাই, আমি পারি না। উনি একটা দিয়ে করেছে। একটু দেখান না, বাবাও দেখুক। আমি আর কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। তার পরদিন থেকে ইফতারি আমার ঘরেই পাঠিয়ে দিয়েছে মা। দেখতে দেখতে ঈদ এসে গেল। ঈদের পরদিন আমার অফিস কলিগরা আসলো। তিথি হলুদ রঙের একটা শাড়ি পরেছে, দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিতে। কিন্তু পুরোটা সময় শুধুমাত্র একটা ভাবি ছাড়া আর কারোর সাথেই কোনো প্রকার কথা বলল না। রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। শুধু তাই, ওরা চলে যাওয়ার পরেই ঠাস করে গালে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছ? ওরা এত কিছু জিজ্ঞেস করলো আর তুমি কিছুই বললে না কেন? কাঁদতে কাঁদতে বলল, আপনি না বলেছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করলো। এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? এর তো বুদ্ধি বলে কিছুই নেই। মন খারাপ করে শুয়ে আছি বিছানায়। তিথি এসে আমার বুকে শুয়ে পড়ল। আমি তাকে তুলে দিলাম, বললাম আর যেন কখনোই এভাবে না ঘুমায়। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে। বাবা বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না। কি রে নিলয়, ঘুমাতে দিচ্ছিস না কেন? বাবা, আমি ওকে কখন ঘুমাতে দিলাম না। ঘুমাক না, আমি কি নিষেধ করেছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো, উনি আমাকে বারবার তুলে দিচ্ছে। বাবা একটু সংকোচে পড়ে গেলেন। তারপরও বললেন, ওকে ঘুমাতে দে, আমরা গেলাম। বাবা, যাবেন না, আমি আগে শুয়ে পড়ি, তারপর যাবেন, না হলে আবার তুলে দিবে। তিথি এসে শুয়ে পড়ল। তারপর বাবা দরজা আটকিয়ে চলে গেল। আচ্ছা, আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে? না, কিছু হয় নাই। কিছু তো একটা হয়েছে, না হলে সবসময় এমন থাকেন কেন? কি করবো বলো? আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে আর তুমি তো সেটা বুঝতেই পারছো না। মুখ ফসকে কথাটা বলে দিলাম। ও ডাক্তার দেখান। পরদিন সকালে সবাই খেতে বসেছি। মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করলো, নিলয়, কিছু কি হয়েছে তোর? কয়দিন থেকে দেখছি মন খারাপ। না বাবা, কিছু হয় নাই। হয়েছিল, ডাক্তার দেখিয়েছিল, এখন ভালো হয়ে যাচ্ছে। তিথি বলল, এই ছেলেটাকে নিয়ে আর পারি না, ছোট থেকে একটা সমস্যা, অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছিল রে নিলয়? বাবা, ওনার না। তিথি একদম চুপ, কোনো কথা বলবে না। এই বলবে না কেন? তোর কি অসুখ সেটা জানতে হবে না? পরে যদি বড় সমস্যা হয়ে যায়। বল মা, কি হয়েছিল নিলয়ের? আর তুই কেমনে জানলি?
কাল রাতে যখন আপনারা এসে পড়লেন তখন বলেছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারি নাই বলে ওনার মন খারাপ, এখন নাকি ভালো হয়ে যাচ্ছে। আমি এক দৌড়ে ঘরের ভেতর। পরের 2 দিন বাবা মা কেউ আমার সামনে আসেনি, আমিও না। এদিকে তিথিও ওর স্কুল খুলেছে পরীক্ষার জন্য, তাই দিনে একটু শান্তিতে থাকতে পারি। একদিন বিকেলবেলা এক কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য। বাবা মা আর আমি বসে কথা বলছি, এরই মাঝে তিথির আগমন। ওগো একটু এদিকে আসেন না। আসতেছে একটু পরে। না এখনই আসেন, শুধু একটা চুমুক খাবো, তারপর চলে যাবেন। আমার ফ্রেন্ড না আজ এটা আমাকে শিখিয়ে দিয়েছে, বলেছে কারোর সামনে যাতে না খাই, চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন। বাবা আজ তাহলে উঠি বলে কাকা চলে গেল। বাবা মাও উঠে গেল। তখন তিথি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। পিছে পিছে তিথিও দৌড়ানো শুরু করলো। দাঁড়ান দাঁড়ান, শুধু একটা চুমু খাবো। ও যখন দৌড় দিয়েছে আমি তখন দাঁড়িয়ে গেলাম। রাস্তায় গেলে আবার আরেক ঝামেলা। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, সে তার কাজ সেরে চলে গেল। ছুটি শেষে আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুক্ত পরিবেশে। বেশ কিছুদিন পর রাত 2টার দিকে তিথির ফোন রিসিভ করতেই, হ্যালো নানি। সাথে সাথেই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম। বিয়ের প্রায় 1 বছর হচ্ছে, এখনও তার নানি কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে। মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফোন খুলতেই তিথির ফোন থেকে মেসেজ, নানি আর নেই, যত দ্রুত পারেন আপনি বাড়ি আসেন। আমি প্রায় পাগল হয়ে গেলাম। তাহলে তিথি রাতে, নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কিভাবে বাড়ি পৌঁছালাম আমার ঠিক খেয়াল নেই। পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সাফেদ ভাই আমাকে নিয়ে এসেছে। আমি যাওয়ার পর দাদির দাফন সম্পন্ন করা হয়। এর মাঝে তিথি আমার সাথে কোনো কথাই বলেনি। মাটি দেওয়া শেষে সবাই বাড়ি আসলাম, কিন্তু তিথিকে কোথাও দেখতে পেলাম না। পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে তিথি কাঁদছে। তিথি চলো বাড়ি যাবে। তিথি আমাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। কোনোভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না। পরে বাবা মা এসে অনেক বুঝিয়ে তাকে নিয়ে বাড়িতে চলে গেল। দাদির জন্য আমারও অনেক খারাপ লাগছে, কিন্তু তিথির জন্য তা প্রকাশ করতে পারছি না। তাহলে হয়তো ও আরো পাগলামি করবে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। তিথি আমার বুকে শুয়েই আবার কান্না শুরু করে দিল। আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি তিথি পাশে নেই। দৌড়িয়ে দাদির কবরের পাশে গেলাম। গিয়ে দেখি তিথি একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে আছে আর কাঁদছে। তিথি তুমি এত রাতে এখানে আসছো কেন? নানি তো অন্ধকারে ভয় পায়। নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকেনি। নানি এখানে কিভাবে থাকবে? আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। তিথি তুমি আর পাগলামি করো না। তুমি এমন করলে দাদি কষ্ট পাবে। বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে এসছে। পরে তাকে আবার বাড়িতে নিয়ে গেলাম। তিথির এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুপু মানে আমার শাশুড়িও তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না। আর আমারও মনে হলো বাড়ি থাকলে ও আরও ভেঙে পড়বে। তাই তার স্কুল থেকে টিসি নিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসলাম। অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে নিয়ে চট্টগ্রামে ঘোরাঘুরি করলাম। পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হলো। তারপর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল অ্যান্ড কলেজে আমাদের এমডি স্যার এর মেয়ের সাথে ভর্তি করিয়ে দিলাম। সাফেদ ভাইয়ের সাথে একই ফ্ল্যাটে থাকতে লাগলাম। সাফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী, তাদের 6 বছরের একটা মেয়ে আছে। কিছুদিনের মধ্যেই তিথির সাথে ভালো ভাব জমে গেল। আমি সকালে অফিসে যাওয়ার সময় তিথিকে স্কুলে দিয়ে যাই, আবার আসার সময় নিয়ে আসি। এভাবে দিনগুলি ভালোই যাচ্ছিল। একদিন তিথির স্কুল আগেই ছুটি হয়ে যায়, তাই আমায় বলে বাসায় চলে আসছে। অফিস শেষে বাসায় ফিরতে দারোয়ান বাড়িওয়ালার সাথে দেখা করতে বলল। রুমে এসে দেখি তিথি পড়তেছে। আমায় দেখে উঠে এসেই জড়িয়ে ধরল। প্রতিদিনই এমন করে, যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না। দাদি নাকি এটা বলে গেছে। অবশ্য দাদি মারা যাওয়ার পর তিথির মাঝে অনেকটাই পরিবর্তন আসছে। আগের মতো তেমন বেফাস কথা বলে না। কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসিয়ে বললাম যে একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে, আমি দেখা করে আসি। না আপনি যাবেন না। কেন? এমনি। না এমনি না, আমায় না কয়টা অঙ্ক করে দিতে হবে। আচ্ছা এসে করে দিচ্ছি। না আমায় এখনই করে দিতে হবে। অঙ্ক করা শেষ হলে, আচ্ছা তুমি বাকিগুলো করো, আমি আসতেছি। ফিজিক্সটা একটু বুঝিয়ে দেন। এভাবে করতে করতে রাত 8টা বাজিয়ে ফেলেছে। প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষে, তারপরেও যেতে দিচ্ছে না। তারপর ধমক দিয়ে বসিয়ে দেখা করতে গেলাম। সালাম দিতেই গম্ভীর মুখে আমার দিকে তাকালো। আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে গেল। দেখো নিলয়, তোমার বউ আমার ছাদের কি অবস্থা করেছে। সবগুলো ফুল ছিঁড়ে ফেলেছে। আর এদিকে আসো, দেখো গাছটার কি অবস্থা করেছে। এটা কি কারো ওঠার মতো গাছ? তোমার বউ গাছে উঠে গাছটা ভেঙে ফেলেছে। তার মানে এজন্যই বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না। আমি তাড়াতাড়ি নিচে নামলাম, দেখি তিথি রুমে নাই। বাথরুমে ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুম ফুলের পাপড়ি দিয়ে ভরা। ভাবিদের রুমে গিয়েও দেখি নাই। রুমে এসে তিথির ফোনে ফোন দিলাম। খাটের নিচ থেকে ফোন বেজে উঠল। ফোনটা কেটে নিচে তাকালাম, দেখি তিথি খাটের নিচে শুয়ে আছে। তিথি ওখানে কি করো? বাইরে এসো। আমি কিন্তু বাবাকে কল দিব। বাবাকে কেন কল দিবে? আপনি আমায় মারবেন বলেই চিৎকার করে কান্না শুরু করে দিল। কান্না শুনে পাশের রুমে ভাবি চলে আসলো। কিরে নিলয়, কি হয়েছে? আরে ভাবি কিছুই হয়নি, আমি ওকে খাটের নিচ থেকে বের হতে বলেছি আর ও এমনি কান্না শুরু করেছে। তুমি যাও, আমি দেখছি।
আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে আসো। আগে বলেন মারবেন না। আচ্ছা মারবো না, বাইরে আসো। কান্না থামিয়ে বাইরে আসলো। চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, গাছ ভেঙেছ কেন? আমি ভাঙি নাই, দিয়া ভেঙেছে, ভাবির মেয়ে। মিথ্যা কথা বলবা না, সত্যি বলো, ধমক দিয়ে বললাম। অনেক দিন থেকে গাছে উঠি না, তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করছিল, তাই উঠেছিলাম বলেই আবার কান্না শুরু করে দিল। আচ্ছা কাঁদতে হবে না, কান্না করার কি আছে পাগলি? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি মেরেছি? কিছু বলবো না, কান্না থামাও বলে আবার চোখের পানি মুছে দিলাম। আচ্ছা তিথি, আরেকটা কথা জিজ্ঞেস করি, কান্না করবে না কিন্তু? আচ্ছা আচ্ছা, ফুল কেন ছেড়েছ? ও আমি না টিভিতে দেখেছি সাবান দিয়ে গোসল করার সময় পানিতে ফুল দিতে হয়, তাহলে সুন্দর হওয়া যায়, তাই ফুল ছিঁড়েছি। তাই বলে সব ফুল কেন? বারে আপনি দেখেন নাই ওদের গোসলখানা ভর্তি থাকে, তাই তো সব ফুল ছিঁড়েছি। এবার আর না হেসে পারলাম না, আমার হাসি দেখেও হাসছে। দূর পাগলি, ওরা এমনিতেই ওভাবে টিভিতে বিজ্ঞাপন দেয়, আর তুমি এমনিতেই সুন্দর, তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না। যাতে চেহারা খারাপ তাদের করতে হয়। আর কখনোই ছিঁড়বে না, মনে থাকবে? খুশি হয়ে বলল, আচ্ছা আর ছিঁড়ব না। তার কিছুদিন পর তিথির টেস্ট পরীক্ষা শুরু হওয়ায় ওকে সারাদিন বাসাতেই থাকতে হতো। ভাবি আর দিয়ার সাথে সময় কাটাতো। একদিন বাসায় এসে দেখি ভাবিরা কেউ বাসায় নেই, দিয়া একা একা পড়ছে। আমি যাওয়ার পর কেমন করে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কাছে আসছে না। তিথি কিছু হয়েছে? সে কান্না শুরু করে দিয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। তিথি তুমি একা একা ভয় পেয়েছ? না। আবার ফুল ছিঁড়েছ? না। ভাবি কিছু বলেছে, বকেছে? না। তাহলে কাঁদছো কেন? আমি ইচ্ছে করে করি নাই। কি করেছো বলো? আপনি আমায় মারবেন বলেই আরো জোরে কাঁদতে লাগলো। আমি বাবাকে বলে দিব আপনি আমায় মারছেন। আমি কি তোমাকে কখনো মেরেছি? 2বার থাপ্পড় মেরেছেন। কবে? মনে নাই একদিন সকালবেলা আর ঈদের পর একদিন আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য মেরেছিলেন। আচ্ছা তখন বুঝতে পারি নাই, তারপর তো আর মারি নাই, আর মারবো না। বলো কি করেছ? দিয়ানা চকলেট খাচ্ছিল, আমি চেয়েছিলাম, আমাকে দেয় নাই। পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিয়েছি। তারপর সে আমার চুল টেনে ধরেছিল, তাই আমি ওকে কামড়ে দিয়েছি। কামড় দিয়েছ মানে? দিয়া এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা। আমি আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম। তিথিও আমার পিছে পিছে গেল। হাসপাতালে গিয়ে দেখি দিয়ার ট্রিটমেন্ট চলছে। 4টা সেলাই দিতে হয়েছে হাতে। তিথি আমার হাতটা ধরে অপরাধীর মতো পিছনে দাঁড়িয়ে পড়ল, সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। কিরে নিলয়, তুই কি তিথিকে বকাবকি করেছিস নাকি? ভাবি বলল। সুযোগ পাইলাম কই, তার আগেই তো বাবার ভয় দেখানো শুরু করেছে। থাক কিছু বলিস না, দিয়াকে যখন কামড় দিয়েছে দিয়ার আগে সেই কান্না শুরু করে দিয়েছে হাতে রক্ত দেখে। ছোট মানুষ বুঝতে পারে নাই, ভাবি বলল। ভাবি, ও এবার এসএসসি দিবে, ওকে তুমি ছোট বলছো? ওকে আমি আর এখানে রাখবো না, কালই ওকে বাড়ি পাঠিয়ে দেব। আমি বাড়ি যাব না বলে আবার কান্না শুরু করে দিয়েছে। থাক, তোকে আমি যেতেই দেব না, শুধু আর পাগলামি করবি না কখনো, মনে থাকে জানো? ভাবি বলল। আচ্ছা। ভাবলাম হাসপাতালে যখন এসে পড়েছি তখন প্রেশারটা একটু মেপে যায়। যেই না নার্স প্রেশার মাপা শুরু করেছে, তিথি এসে নার্সের চুল ধরে টানাটানি শুরু করেছে। তিথিকে ধমক দিয়ে বললাম, এটা কেমন বেয়াদবি তিথি? ও আপনাকে ধরেছে কেন? ধরেছে মানে? প্রেশার মাপছে, ধরতে হবে না? না ধরবে না। নানি বলেছিল তোর স্বামীর পাশে যেন কোনো মেয়ে ঘেঁষতে না পারে, কোনো মেয়ে যেন তোর স্বামীকে স্পর্শ না করে, যদি করে তাহলে কিন্তু তোর স্বামীকে হারাবি। আমি হাসি আটকালেও নার্স না হেসে পারল না। পরে নার্স আর প্রেশার মাপল না। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম, আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে আর কোনো অঘটনের সৃষ্টি না হয়। কে শুনে কার কথা। তারপর দিন বাবাকে সাথে নিয়ে হাজির। তাকিয়ে দেখি একদিনের চেহারার বেহাল দশা করে ফেলেছে। অফিস থেকে বাসায় ঢুকেই দেখি বাবা আর তিথি বসে গল্প করছে। আমাকে দেখেই তিথি বাবার পাঞ্জাবি ধরে বাবার পিছে দাঁড়িয়ে গেল। অনেক কেঁদেছে মনে হয়, দেখে মনে হলো। বাবা কখন এসেছো, কেমন আছো? বাবা কোনো কথা না বলে আগে হাতের কাজটা সেরে নিল। হারামজাদা, তোর সাহস কি করে হলো মেয়েটাকে একা একা পাঠানোর? রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত? বাবা জানো ও কি করেছে? আমি বললাম, চুপ, কোনো কিছুই আমি জানতে চাই না। একটা কথা বলবি, একটা চর খাবি, যত কথা তত চর। তিথি খিলখিল করে হেসে উঠল। আমি ওর দিকে তাকাতেই বাবার পিছিয়ে লুকিয়ে পড়ল। বিপত্তি আরও বাড়ল কিছুদিন পর। তিথির যখন এসএসসি পরীক্ষা শুরু হলো, তার এক কথা, ও পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে। ও আমার বুকে মাথা রেখে পড়বে, আর আমাকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তা না হলে সে পড়বে না। দীর্ঘ 1.5 মাস আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই। ও রাত 2টা-3টা পর্যন্ত পড়তো, আবার 6টা থেকে 6:30টায় উঠত। পরীক্ষার সময় মেয়েটার চোখে ঘুম থাকে না। যে করেই হোক তাকে প্রথম হতে হবে, না হলে তার মাথা ঠিক থাকে না। ক্লাস 7-এ অসুস্থতার জন্য দ্বিতীয় হয়েছিল। পরে যে প্রথম হয়েছিল তার বাবা মা এসে রিকোয়েস্ট করে তিথিকে প্রথম করে দিয়েছে, কারণ তাদের ছেলেকে খামচিয়ে কামড়িয়ে শেষ করে দিয়েছিল। আর ও পড়ার সময় কেউ ডিস্টার্ব করলেও তার অবস্থা অনেকটা খারাপ করে দেয়, তাই কিছু বলার মতো সাহসও হয় নাই। পরীক্ষা শেষে আবদার করলো আমার সাথে ঘুরবে। ছুটি নাই বললে স্যারের মেয়েকে বলে ছুটির ব্যবস্থা করলো। একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে। এই দেখেন দেখেন, মেয়েটা মনে হয় পানিতে পড়ছিল। চলেন চলেন দেখে আসি।
তিথি, দেখতে হবে না, চলো এখান থেকে, বাসায় যাব। আরে আপনি এমন কেন? দেখছেন না ছেলেটা একা, আমরা গিয়ে তাকে সাহায্য করি হাসপাতালে নেওয়ার জন্য। তিথি, হাসপাতালে নিতে হবে না, মেয়েটা দেখো নড়ছে, তার মানে সে বেঁচে গেছে, আমাদের যেতে হবে না। এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। দেখতে দেখতে তিথির রেজাল্ট হয়ে গেল। অনেক ভালো রেজাল্ট করেছে, আমাদের বকশীগঞ্জ উপজেলার প্রথম। সেদিন যে তিথি কি পরিমাণ খুশি ছিল বলে বোঝাতে পারবো না। প্রায় ঘন্টাখানেক লাফিয়েছে আর কিছুক্ষণ পর পর আমায় এসে জড়িয়ে ধরছে। অথচ এই মেয়েটার রেজাল্টের আগের দিন রাতে সারা রাত ঘুমাতে পারে নাই, সাথে আমাকেও ঘুমাতে দেয় নাই। আমাদের বিবাহিত জীবনে বসন্ত শুরু হয়েছিল তিথির এইচএসসি পরীক্ষার পর। ততদিনে সাফেদ ভাইয়ারা ঢাকার দিকে চলে গেছে, তাই পুরো ফ্ল্যাটে আমরাই ছিলাম। মনে পড়ে আমাদের বিয়ের ৪র্থ বার্ষিকীতে আমার ফিরতে একটু রাত হয়। অনেকক্ষণ কলিং বেল চাপার পরও যখন দরজা খুলছিল না, তখন আমার চাবি দিয়ে দরজা খুলতে যাব, দেখি দরজা খোলা, ভেতরে অন্ধকার। খুঁজে লাইটটা জ্বালাতেই আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। কার বাসায় ঢুকলাম? পরে খেয়াল করে দেখলাম না, ঠিকই আছে, সারা ঘর সুন্দর করে সাজানো, টেবিলের ওপর একটা শেরওয়ানি রাখা, সাথে চিরকুট। ওগো, নানি বলে গিয়েছিল যখন তুই বড় হবি বিয়ে কি বুঝতে পারবি। সেদিন যেন আবার প্রথম দিনের মতো বউ সাজি। এক আনন্দের ঢেউ কেটে গেল মনে। আমি ফ্রেশ হয়ে শেরওয়ানি পরে নিয়ে রুমে গিয়ে দেখি রুমটাও সুন্দর করে সাজানো। দরজায় দাঁড়িয়ে বললাম, দাদি যেন কি বলেছিল, বলেই হেসে দিলাম। তিথি লজ্জায় মুখটা হাঁটুতে ঠেকালো। কোনো রকম রাতটা পার করলাম। পরদিন থেকে বিপত্তি আরও বেড়ে গেল। প্রায় 1 সপ্তাহ তিথির মুখ দেখতে পারিনি। খুব সকালে সে উঠে নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকতো, আর রাত না হলে বাসায় ঢুকতে দিত না। বাসায় যখন ঢুকতাম পুরো অন্ধকার থাকতো, এসেই আমাকে জড়িয়ে ধরতো বরাবরের মতোই, কিন্তু লাইট জ্বালাতো না। শোয়ার সময় আমার হাতটা বেঁধে রাখতো, তারপর ঘুমাতো। এভাবেই তার অত্যাচারে দিনগুলো যাচ্ছিল। ঢাকা মেডিকেলে চান্স হওয়ার পর আমি ঢাকার দিকে চাকরি নিই। চান্স হওয়ার কিছুদিন পরই তিথি কনসেপ্ট করে। সেদিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। তিথিকে খবরটা জানানোর পর ও যে কতক্ষণ আমার বুকে মুখ লুকিয়েছিল তা আমার মনে নেই। কিছুক্ষণ পর দেখি তিথি কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? বাবু হলে তো আপনি বাবুকেই ভালোবাসবেন, আমায় তো ভালোবাসবেন না। হেসে দিলাম। দূর পাগলি, কে বলেছে তোমায় ভালোবাসবো না? আরো অনেক বেশি ভালোবাসবো। সত্যি? সত্যি বলেই কপালে একটা চুমু দিলাম। সেও আমাকে জড়িয়ে ধরল। পাগলিটা এখন মা হয়েছে, বাবা হয়েছে আমি, কিন্তু পাগলির পাগলামি কমে নাই, বরং বেড়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর থেকে আমার ওপর তিথির অত্যাচার আরও বেড়ে গেছে। মেয়েও হয়েছে ঠিক মায়ের মতোই। মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না, মেয়েও তেমন বাবার বুক ছাড়া ঘুমায় না। আর এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে। মাঝখান থেকে বলির পাঠা হয়েছে আমি। আমরা এখন 3 জন মানুষ, আর বালিশ একটা। এখন মেয়ের বয়স 3, কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছি তিথির জন্য। আজ তিথির মেডিকেলের শেষ দিন। কি ব্যাপার, ওকে এইভাবে কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই তো প্রায় ঘন্টাখানেক। ওকে এভাবেই কোলে উঠেছিল? কেন? কিছু না মামনি, আমার কোলে আয়। মেয়েকে কখনো তুই করে বলে না রাগ উঠলে, কিন্তু বুঝতে পারলাম না কি জন্য রাগ করেছে। কি ব্যাপার তিথি, তুমি কি নিতুর উপর রাগ করেছ? কিছু করেছে নিতু? নিতু আমার মেয়ের নাম। না, কিছু করেনি। আপনি হেঁটে হেঁটে আসবেন বাসায়, আমি নিতুকে নিয়ে যাচ্ছি। তিথি আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখি মেয়েকে খাটের সাথে বেঁধে কান ধরিয়ে দাঁড় করে রেখেছে। কি ব্যাপার তিথি, ওকে বেঁধে রেখেছ কেন? কি করব? ও আপনার কোলে কেন উঠবে? বারে, মেয়ে বাবার কোলে উঠবে না? উঠুক, আমি ওকে ভাগ করে দিয়েছি না। আমার পাশে ও কেন উঠবে? ও, তো তোমার পাশে যেতে চায় নাই, আমিই নিয়েছি। নিতু সত্যি? কাঁদতে কাঁদতে বলল তিথি। আচ্ছা ঠিক আছে, কান ছাড়ো। তুমি 1 ঘন্টা কোলে উঠেছিলে না আমার পাশে, তাহলে আমিও 1 ঘন্টা থাকবো কোলে উঠে তোমার পাশে, তাহলে শোধ বোধ হয়ে যাবে। আর 1 ঘন্টা যে আমার পাশে ক্ষয় করেছ, সেজন্য আরও 1 ঘন্টা আমার পাশে কোলে উঠে বসে থাকবো। কিন্তু মেয়েও 2 বার কোলে উঠতে দিতে রাজি না। এ নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া। আমি বসে বসে দেখছি। তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে, কারণ আমার তো আমি নাই, আমি এখন মা আর মেয়ের সম্পত্তি। তারা যেমনি ব্যবহার করে, অবশেষে তারা চুক্তিপত্র করে ঝগড়া থামিয়েছে। প্রথম 1 ঘন্টা মেয়ের মা থাকবে ডান পাশের কোলে চড়ে, পরে 2 জনার যার যার পাশে আরও 1 ঘন্টা করে কোলে চড়ে থাকবে, যাতে দুজনেরই ক্ষয় শোধ হয়ে যায়। বউকে কোলে নিয়ে আছি, মেয়ে স্টপ ওয়াচ ধরে আছে। তিথি বিজয়ের হাসি হাসছে, মেয়ে আগুনের মতো জ্বলছে, আর আমি মাইনকার চিপায় পড়িয়া দাদিরে উদ্ধার করতেছি। হয়তোবা বাকিটা জীবনও কাটবে এমন অবুঝ বউয়ের জ্বালায়।